মলয়বাবুর কাছে। মলয়বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে সুপ্রিম কোর্টে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে রাজ্য সরকার আরো একটা মামলার জন্য গেছে। ইডি যেভাবে এখানে তদন্তর কাজ চালিয়েছে তাতে বিরূপ হয়েছে রাজ্য প্রশাসন, তাদের সাথে একটা সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে, এবং সেই সূত্রে রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করতে চলেছে। এখানে প্রচুর টাকা ব্যয় হবে, যেভাবে সুপ্রিম কোর্টে মামলা করতে গেলে অর্থ ব্যয় হয়। কোথাও কি মনে হয় যে এই আর্থিক ব্যয়টা বহন করবার জন্য রাজ্য সরকার আরো উগ্রভাবে চাইবে যে আপনাদের ক্ষেত্রে, মানে ডি এর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত তারা এখনই নেবে না? মানে এই মামলাটার জন্য কি আপনাদেরও অসুবিধা হতে পারে ডিএ পাওয়ার ক্ষেত্রে? এরকম কোন আশঙ্কা বা দেখুন, উদ্বেগ আপনাদের আছে? আপনি তো একটা বললেন, আমি তো জানি দুটো। কারণ একদম নির্বাচন দুটো। কমিশন নিয়েও তো সুপ্রিম কোর্টে মামলা আছে, একদম একদম সুপ্রিম ইডি কোর্ট। নিয়ে যেমন হ্যাঁ, আছে। দেখুন, ঘটনাটা হলো আমাদের ডিএ মামলার প্রেক্ষিতটাই দেখুন না। আমাদের ডিএ মামলায় কতজন আইনজীবীকে তারা ব্যবহার করেছে, অর্থাৎ রাজ্য সরকার। মুকুল রোহতগি, মুকুল রোহতগি প্রথম দিন যে মামলাটা উঠেছিল, তিনি সওয়াল জবাব করেছিলেন মাননীয় দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে। তিনি এসেছিলেন। দেখুন, সেই সময় যে স্টার্টিংটা, সেটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। প্রথম প্রশ্ন ছিল, মাননীয় দীনেশ মাহেশ্বরী প্রশ্ন করেছিল মুকুল রোহতগিকে, যে আপনাদের তো মামলা 2রা ডিসেম্বর 2022-এ ছিল, আপনারা 28শে নভেম্বর মামলাটাকে মেনশন করে নিয়ে এসছেন কেন? তখন বলল, আপনি জানেন যে মাননীয় হরিশ ট্যান্ডন উচ্চ আদালতের যে বিচারক, যিনি আমাদের রায়টা দিয়েছিলেন 3 মাসের মধ্যে ডিএ দিতে হবে, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল এবং ফান্ডামেন্টাল রাইট, এবং সেটা দেয়নি 3 মাসের মধ্যে বলে আমরা কন্টেম করেছি। কন্টেমটাকে আটকাতে তারা চলে এসেছিল, কিন্তু 30শে নভেম্বর কন্টেম্পটের ডেটটা ছিল হাইকোর্টের, ওরা ভয় পেয়ে গেছে, তাই তারা 28শে নভেম্বর মামলাটাকে নিয়ে এসেছে বলে স্বীকার করেছে। তখন মাননীয় দীনেশ মাহেশ্বরী বলছে, না, এটা তো যেহেতু সর্বোচ্চ আদালতে চলে এসছে, ঠিক আছে, আমি একটা অর্ডার করে দিয়েছি, কেপটিন অ্যাভয়েন্স করে দিচ্ছি যতদিন না মামলাটা এখান থেকে নিষ্পত্তি হচ্ছে। মুকুল রোহতগি, তারপরে কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, কি হুতাজ আহমেদ, এরকম মানে খুব নামি দামি আইনজীবীদেরকে তারা ওখানে ব্যবহার করেছে, কারি কারি টাকা। এই যে টাকাগুলো এবং বিভিন্ন মিডিয়াতেও প্রকাশ পেয়েছে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছে। দেখুন, আমরা কিন্তু সত্যি কথা বলতে কি, যতই বলুক না কেন, এই যে আমরা সাধারণত জাতীয়তাবাদী কর্মচারী সংগঠন, আমরা দেখেছি যে এই যে আইনজীবীরা আছে তারা কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। তারা কিন্তু কর্মচারী সমাজ, দেখুন, সবসময় কি তাদের এই পেশাগত করতে হবে, পেশাগত করতে হবে? তারা তো নিশ্চয়ই কিছুটা তাদের মানবিকতা থাকবে। আজকে কেন মানবিকতার কথা বলছি, আজকে এই যে যখন মানবিকতার একদম দায়, একদম মানে তারা এই যে রাজনৈতিক দলগুলো যখন শুনানি করছে, তখন তাদের মানে ক্ষোভ, আবেগ সব মানে উদ্গার দেখা দিয়েছে। কিন্তু মানে ধরুন মুমূর্ষু অবস্থায় রয়েছে, ফোন করতে পারে না, ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে ফোন করায়, মলয় বাবুকে সঙ্গে একটু যে জিজ্ঞাসা করো না কবে ডিএর রায়টা পাবে, তাহলে তো আমি আমার যে ওষুধপত্র কিছুটা তো সুরা হবে। অর্থাৎ এই যে মানে মুমূর্ষু যারা অবসরপ্রাপ্ত খোদ রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক সমাজ, তারা উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। তাহলে কি আমাদের যে দেশের সর্বোচ্চ আদালত, তারাও কি একটু চিন্তা ভাবনা করে না? তারাও কি চিন্তা ভাবনা করে না যে মামলাটা সুপ্রিম কোর্টে এসছে 22 সালে 28শে নভেম্বর থেকে, এবং 7ই জানুয়ারি 2025 পর্যন্ত এখন তারা অবসর নিয়েছে। বারবার বলছি যে দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়, তারা যে কেন মামলাটা শুনলো না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, সেটা নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠেছে। আমাদের তুলতে হয়নি, কর্মচারী সমাজই তুলেছে, রাজনৈতিক দলগুলো তুলেছে। তারা কেন মামলাটাকে শুনলো না? এসএলপি মানে কি? দেখুন, এসএলপি আমাদের মাননীয় যে আইনজীবী
বিকাশ বাবু বলেছে যে 18 সালের আগস্ট মাসে যেখানে বলে দিয়েছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, ডিএ দিতে হবে। কিভাবে দেবে? যেহেতু রাজ্য সরকারি কর্মচারীর ট্রাইব্যুনালে তাদের মামলা করতে হয়, তাই ট্রাইব্যুনালই বলবে, ট্রাইব্যুনাল বলে দিল। তাহলে সেই মামলা 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আসতে হয়। তারা আসলো, 18 সালে দিয়েছে উচ্চ আদালত, 19 সালে দিয়েছে ট্রাইব্যুনাল, আর তারা এসএলপি করলো সর্বোচ্চ আদালতে এসে কবে না, কবে করলো না আপনার 28শে নভেম্বর 2022-এ সেই মামলা এসএলপি মানে ডান বাঁ হাত দিয়ে উঠিয়ে ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে ফাইল উঠিয়ে ডান হাত দিয়ে আপনার মানে ডিসমিস করে দেয় এসএলপি। অর্থাৎ ওই যে রায়গুলো হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল রায়কেই ইমপ্লিমেন্ট করতে বলে, এবং সেটাই তো হওয়ার কথা ছিল। মামলা তো এখানে দাঁড়াই না, কারণ 18 সালের মামলা সেটাকে কোর্ট করেনি। কোর্ট করেছে কবে? কোর্ট করেছে আপনার এই যে ট্রাইব্যুনাল যে দিয়েছে 26শে জুলাই 2019, তারপরে সেখানে কিন্তু সেই রায়ের পরিপ্রেক্ষিত আসেনি। তারা আপনার রিভিউ করেছে, আমরা কন্টেম করেছি, সেই রায় তার পরিবর্তে আবার তারা উচ্চ আদালতে গেছে, মাননীয় হরিশ ট্যান্ডন আবার সেই রায় দিয়েছে। তারপরে যখন দেখেছে যে এখন তো ডিএটা দিতেই হবে, তারা চলে গেল সুপ্রিম কোর্ট। মানে সুপ্রিম কোর্ট কি রাজ্য সরকারের রক্ষাকর্তা? রক্ষাকর্তা রক্ষাকর্তা কেন তাহলে সেই 28শে নভেম্বর 2022 থেকে আজ পর্যন্ত এবং মাননীয় সঞ্জয় কারোল এবং পিকে মিশ্রের বেঞ্চ আমাদের মারাত্মকভাবে আশা দেখিয়েছিল? কেন দেখিয়েছিল? তিনি তার 25শে মার্চ 2025 টাইমটা কি করবেন, ওখানে প্রথম মামলাটা উঠেছিল, মাননীয় সঞ্জয় কারোল বলেছিল ডিএ মামলা বিষয়ে আমি ওয়াকিবহাল। আমরা জানি কেন ওয়াকিবহাল, কারণ এই যে ঋষিকেশ রায় এবং দীনেশ মাহেশ্বরী বেঞ্চের সেকেন্ড ম্যান হিসাবে এরা দুজন বসেছিল, কারণ তারা কিন্তু সেকেন্ড ম্যান মাননীয় জাজদের সঙ্গে কোনো কথাবার্তা বলেনি। তারা শুধু অভিষেক মনু সিংভি না হলে কপিল সিব্বল তাদের কথা মতো দিনের পর দিন ডেটগুলো দিয়ে গেছে, দিনের পর দিন ডেটগুলো দিয়েছে। আমাদের কারি টাকা তারা এটা বিচার করে না, তারা এটাও বিচার করে না বিভিন্ন রাজ্য থেকে যারা মামলাকারী তারা যায়, সেই রাজ্যের অ্যাডভোকেটদের নিয়ে যেতে হয়, তাদের থাকতে হয়, খেতে হয়, এত কারি টাকা খরচা করতে হয়। আমাদের মতো সাধারণ, যেখানে আমাদের বেতন কম, ভাতা নেই, কর্মচারী সমাজ কত দেবে, কত দেবে? আর আমাদের বড় সংগঠন না যে কারি টাকা আসবে, তাও আমরা সামাল দিয়েছি। আশ্চর্য ব্যাপার, সর্বোচ্চ একটা আদালত তারা 22 সাল থেকে আজ পর্যন্ত ডিএ মামলাটা এখনো কমপ্লিট করে উঠতে পারলো না। কি বলবো, বলার কিছু আছে বলুন? আমরা তো এটা আমাদের আবেগে আমরা বলতে হয়, একদম। তবুও বলছি আমরা কিন্তু তাদের কিন্তু কোনোভাবেই অপমান করতে চাই না, কারণ এটা আমরা নাগরিক, আমাদের অভিযোগ থাকতেই পারে। এই ডিএ মামলা হাইকোর্টে আপনার মানে সারা বছরে যে মামলা, তার মধ্যে মানে গুরুত্বপূর্ণ মামলা হিসাবে বিচার হয়েছে, পেপারে উঠেছে, তাদের ওয়েবসাইটে উঠেছে, আমরা সেগুলো পোস্ট করেছি যে ডিএ মামলা গুরুত্বপূর্ণ মামলা। আমাদের দেখুন, উচ্চ আদালত নিয়ে আমাদের কোনো নেই, আমাদের উচ্চ আদালত নিয়ে অভাব অভিযোগ কিচ্ছু নেই, ট্রাইব্যুনাল নিয়ে আমাদের কোনো, এই যে আমাদের সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ আদালত এবং বিচারকরাই বলছে যে গুরুত্বপূর্ণ মামলা, আমরা জানি, আমরা শুনবো। হ্যাঁ, এটা ঠিকই, মাননীয় সঞ্জয় কারোল, প্রশান্ত মিশ্র মামলাটাকে দেখুন, এই যে শ্যামল বলল যে 4 আগস্ট থেকে 4 আগস্ট 5, 6, 7, 12 আগস্ট, 26শে আগস্ট পর মামলাগুলো হয়েছে, পরপর 4 দিন পর, তারপরে 12 আগস্ট, 26শে আগস্ট, তারপরে 8ই সেপ্টেম্বর রায় মানে শুনানি শেষ, এবং রিজার্ভ রেখেছে। রিজার্ভ রাখে কেন? বড় মামলা, আমাদের হাইকোর্টেও রিজার্ভ রেখেছিল, 1 মাসের মধ্যে বেরিয়েছে, আমাদের ট্রাইব্যুনালেও রিজার্ভ ছিল 1 মাস 7 দিনের মধ্যে বেরিয়েছে। আমরা সেটাই ভেবেছিলাম, যেহেতু সর্বোচ্চ আদালত 1.5 মাস আমরা ধরেছিলাম, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, 3.5 মাস হয়ে গেল, অর্ডার দেখা নেই।
আর আমাদের তো স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ, আমরা একদম আপনাদের আর্থিক দায়বদ্ধ সংগতির কর্মচারী সমাজের কাছে, আমাদের কাছেই জিজ্ঞাসা করবে। আমরা যেহেতু সেই 2016 সাল থেকে মামলাটাকে লড়াই করে নিয়ে এই জায়গাটা এনে এসেছি। তবে আপনাদের চ্যানেলের মাধ্যমে কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে এই বার্তা দিতে যাই যে ডিএ মামলার রায় প্রকাশ পাওয়ার জায়গায় এসছে। কারণ এটাও জানে এটা সময়, সেটা কিন্তু শেষের কথাগুলো মলয়বাবু শোনা গেল না। মলয়বাবু বলতে চাইছিলেন যে অন্তত তারা প্রত্যাশা করছেন যে মামলাটার রায় তাদের দিকে যাবে। আমি এটাই আসবো শ্যামল বাবুর কাছে। শ্যামল বাবু, যেভাবে টাকা খরচ করছে, আপনি এটা আগেও বলেছেন যে মুড়ি মিস্ত্রির মতো টাকা খরচ করছে সরকার, গাদা গাদা টাকা অন্য মামলায়, অথচ ডিএ এর প্রসঙ্গ এলেই, সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা দেবার প্রসঙ্গ এলেই তারা অন্যরকম গল্প ফাঁদেন রাজ্যের আর্থিক অসঙ্গতির বিষয়টা। হ্যাঁ মলয়বাবু বলুন, আপনি শেষ কথাটা বলুন মলয়বাবু, আসছি সবাই আপনার কাছে। শেষ কথাটা যেটা বলছি, হ্যাঁ শুনতে পাচ্ছেন অনুপম, হ্যাঁ শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? বলুন। হ্যাঁ বলছি যে কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে বার্তা দিতে চাইছি যে ডিএ মামলার রায় কিন্তু প্রকাশ হওয়ার জায়গায় চলে এসছে। কারণ যেহেতু মানে ধরুন ফেব্রুয়ারি মাস পড়লে পরেই ইলেকশন ডিক্লিয়ার হবে, সেটা তো নিশ্চয়ই বিচারকরা জানে এবং ইলেকশন ডিক্লিয়ার হয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালত একটা রায়, যেহেতু ফিনান্সিয়াল ব্যাপার আছে, রায়টা ঘোষণা করবে বলে আমরা মনে করি না। অর্থাৎ তার ইলেকশন ঘোষণার আগেই রায়টা প্রকাশ পাবে। তাই ইলেকশন ঘোষণার আগে যদি প্রকাশ পায় তাহলে জানুয়ারি মাসের মধ্যে প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে। যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাসে প্রকাশ পাবে। আর যদি প্রকাশ না পায় তাহলে আমরা বলবো তাহলে ওই হাত গুটিয়েই সর্বোচ্চ আদালত বসে থাকুক, তাদের প্রকাশ করতে হবে না। কারণ এরপরে তো রাজনৈতিক ডামাডোল বেজে উঠবে। কারণ ব্যাপারটা সত্যি কথা বলতে আমি এখনো বলছি, দেখুন এটা নিয়ে একটা আপনার মানে শাসক দল এবং বিরোধী দল তাদের মধ্যে টানাটানি হবেই যে আমরা আসলেই দিয়ে দেব। আবার শাসক দল বলবে সর্বোচ্চ আদালতে লড়াই কর্মচারী সমাজ জিতেছে, আমরাই ডিএটা দিয়ে দেবো। এই যে টানাপোড়েনে আমরা ডিএটা কিন্তু পাবো বলে এই যে ইলেকশনের আগে মনে করছি। বেশ, শ্যামল বাবুর কাছে আসবো। শ্যামল বাবু, যে প্রশ্নটা যে সরকার টাকা খরচ করছে কিন্তু ডিএ এর ব্যাপারে তারা কিছুতেই দেবে না, তাদের আর্থিক অসঙ্গতি, তখন দেখুন আমি এই কথাটা অনেকবার বলেছি বিভিন্ন চ্যানেলে যে একটা দৃষ্টিভঙ্গিটা, তার পলিসিটা সেটা কিরকম। আমাদের রাজ্যে পঞ্চায়েতের একজন ট্যাক্স কালেক্টর 600 টাকা বেতন পান, একজন মিড ডে মিল ওয়ার্কার 1666 বেতন পান, জীবিকা সেবকরা 8 বছর ধরে বেতন পাচ্ছেন না। বিভিন্ন পুরসভা বা সেখানে যারা চুক্তি নিযুক্ত কর্মচারী তারা কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, এমনকি 3 বছর তারা বেতন পাচ্ছেন না। সরকার স্থায়ী পদে কোনো নিয়োগ করছেন না, 7 লক্ষের বেশি পদ শূন্য, সেখানে কোনো নিয়োগ করছেন না। কৃতদাসের কায়দায় ওই চুক্তি নিযুক্ত শ্রমিকদের নামমাত্র মজুরি বা নামমাত্র বেতনে কোন রকম সামাজিক সুরক্ষা ছাড়া তাদের দিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন। এইটা হচ্ছে সরকারের মানসিকতা। যে সরকার একটা পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টরকে মাসে 600 টাকা বেতন দিচ্ছে, সেই সরকার নিজেদের মন্ত্রীদের মাইনেটা 12,000 টাকা থেকে 1,50,000 নিচ্ছে, এমএলএদের বেতনটা 9,000 টাকা থেকে 1,21,000 টাকা করে নিচ্ছে, এবং মেডিকেল রিইম্বার্সমেন্টের নামে রাজকোষ লুট করছে। এবং এখানে কিন্তু শাসক বিরোধী সবাই এক, কেউ কিন্তু বলছে না, ওই মুখে একবার চেঁচাচ্ছে কিন্তু যখন ওই থুতু দিয়ে টাকাটা গুনে নিচ্ছে তখন কিন্তু ওই 1.5 লাখ বা 1,21,000 টাকা কিন্তু গুনে নিচ্ছে। আর ওই মেডিকেল রিইম্বার্সমেন্টের মাধ্যমে যে রাজকোষ লুট, এটা কেউ বাদ দিচ্ছে না।
এবং সমস্যাটা হচ্ছে রাজ্য সরকার তারা কর্মচারীদের কিছু দিতে চায় না, তারা দেবে না। তারা এমনি আউটসোর্সিং হচ্ছে প্রচুর, স্থায়ী পদে কোনো নিয়োগ হচ্ছে না এবং সরকার স্থায়ী পদে নিয়োগ করবেও না। অর্থাৎ সরকারের দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে এই স্থায়ী পদে সরকারি চাকরিকে এমন একটা অসম্মানজনক জায়গায় নিয়ে যাও যাতে এই চাকরির জন্য আর কেউ চাহিদা না করে। অর্থাৎ তারা স্থায়ী চাকরির কনসেপ্টটাকে তুলে দিচ্ছে। আর আপনি যে বিষয়ে মামলার কথা বললেন, মানে খুব দুর্ভাগ্যের বিষয়, আপনি কি মনে করছেন যে এই ইডির অভিযান এবং তারপরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, ইডির ভূমিকা, কেন্দ্র এবং রাজ্য সরকারের ভূমিকার পরে আদালতের যে ভূমিকা, তাতে কি আপনার কোথাও মনে হচ্ছে যে দেশে কেন্দ্রে বা রাজ্যে কোনো সরকার আছে, আদালত বলে কোনো বস্তু আছে? আপনি ভাবুন তো, ইডি প্রতীক জৈনের বাড়িতে রেড করতে গেছে কি মানি লন্ডারিং কেসে, কয়লা কেলেঙ্কারি, কয়লা চুরির মানি লন্ডারিং কেসে করতে গেছে। সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি ডিজি, চিফ সেক্রেটারি, রাজ্য কলকাতা পুলিশে, পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কমিশনার, কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনার, বিশাল পুলিশ বাহিনী নিয়ে তিনি চলে গেছেন এবং ইডি অফিসারদের থেকে ফাইল ছিনতাই করে, টেলিফোন মোবাইল ফোন ছিনতাই করে, ডিজিটাল ডিভাইস ছিনতাই করে তিনি বেরিয়ে এসছেন এবং বুক ফুলিয়ে বলেছেন যে আমি এগুলো সব নিয়ে চলে এসেছি, আমি এখন যাচ্ছি আইপ্যাকের অফিসে, সেখান থেকেও আমি সব নিয়ে আসবো। আপনি বলুন তো, ইডি এদের গ্রেপ্তার করবে না? কেন্দ্রীয় সরকার, চিফ সেক্রেটারি, আপনার ডিজি, সিপি, তারপরে সিপি বিধাননগর, এরা প্রত্যেকে আইএএস বা আইপিএস অফিসার। কেন্দ্রীয় সরকার এদের মানে এদের চাকরিগত বিষয়গুলো দেখে, তা আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার এদের সাসপেন্ড করবে না? মহামান্য কলকাতা হাইকোর্টে যখন মামলাটা এলো, আপনি কায়দাটা বুঝুন, ইডি কৌশলে নিজেরা গ্রেপ্তার করলো না, দায়িত্বটা ছেড়ে দিল আদালতে। আদালতে আবার কলকাতা হাইকোর্টে যে নাটকটা হলো দেখুন, মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তৃণমূল কিছু আইনজীবী, কিছু লোকজন ঢুকিয়ে দিল, তারা চেঁচামেচি করলো, আর মাননীয় শুভ্রা ঘোষ বললেন এই অবস্থায় শুনানি করা যায় না, শুনানি আবার 4 তারিখে বলে উঠে চলে গেলেন। মানে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি, তার তো এই এখতিয়ার ছিল, তিনি কলকাতা পুলিশকে নির্দেশ দিতেন যে অবিলম্বে এজলাস খালি করুন এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী ছাড়া আর কেউ এজলাসে ঢুকবে না। আপনি মনে করেন একজন আইনজীবী ঢুকতে পারতেন? অর্থাৎ দায়িত্ব এড়িয়ে গেলেন। সুপ্রিম কোর্টে ইডি চলে গেছে, রাজ্য সরকার ক্যাভিয়েট করেছে। আপনি কি এখনো পর্যন্ত শুনেছেন সুপ্রিম কোর্ট কবে মামলাটার হিয়ারিং করছে? মানে বিষয়টার গুরুত্বই দিচ্ছেন না। কেন্দ্রে কোনো সরকার বলে আপনার আছে বলে মনে হয়? একজন মুখ্যমন্ত্রী সমস্ত পদস্থ অফিসারকে নিয়ে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটা দুর্নীতির বিরুদ্ধে তদন্তে শুধু বাধা দিচ্ছেন না, তথ্য প্রমাণ লোপাট করছেন, নিয়ে চলে আসছেন, তদন্তকারী অফিসারদের কাজে বাধা দিচ্ছেন, তাদের হুমকি দিচ্ছেন। তা কেন্দ্রীয় সরকার বসে বসে কি করছে? 356 ধারা জারির এর থেকে কোনো মানে ভালো কোনো অনুকূল পরিবেশ কি থাকতে পারে? সবাই চুপচাপ বসে আছে। তা স্বাভাবিকভাবে আদালতেও একটা অবনমন ঘটছে, তারাও কিন্তু তাদের দায়িত্ব সব ক্ষেত্রে পালন করছেন, এটা বলতে পারবো না। আর এই যে আমাদের মামলা, এবার এই যে ধরুন নির্বাচন কমিশন নিয়ে, তারপরে এই ইডি নিয়ে আরো প্রচুর টাকা আইনজীবীদের দেয়া হবে, এবং আইনজীবীরা কিভাবে পয়সা লুট করছে আমাদের নিজেদের চোখে দেখা একটা ঘটনা আপনাকে বলি। সুপ্রিম কোর্টে আমাদের যখন মামলা চলছে, তা ওই জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চে একজন সিনিয়র আইনজীবী রাজ্য সরকারের, তা তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি সরকার পক্ষের হয়ে ওই ঘরে একবার ঢুকলেন, ঢুকে জুনিয়র আইনজীবীর সঙ্গে দু একটা কথা বললেন, বলে বেরিয়ে চলে গেলেন। আদালত কক্ষে অন্যান্য আইনজীবীরা বললেন এই যে দাদা 30 লাখ হয়ে গেল। এইভাবে আইনজীবীরা রাজকোষটাকে লুট করছে।